তো এখন আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গের একদম নতুন প্রকল্প। আর এই ফর্ম কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ সঠিক ফর্ম ফিল আপ, অর্থাৎ A to Z ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। পাশাপাশি এই ফর্ম জমা দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টের লিস্ট দেখাবো, এবং এই ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ফর্ম ফিল আপ পদ্ধতি দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্প তাদের জন্যই যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে রয়েছে এবং যারা মাধ্যমিক পাশ করেছেন তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি আপনার নাম কোনো সামাজিক প্রকল্পে থাকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। তবে সরকারি কোনো স্কলারশিপ পেলে, যে কোনো স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং এই ফর্ম ফিল আপের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে বলা রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্মটা পূরণ করতে হবে, অর্থাৎ এই ফর্মটা কিন্তু আপনাদের ইংরেজিতে বড় হাতের ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার প্রথমে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো। এখানে কিন্তু আপনার রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগাতে হবে, যেহেতু আপনারা অফলাইন ফর্মটা জমা করবেন। সেক্ষেত্রে আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে লাগাবেন। পরবর্তী রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে যখন আপনারা ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করবেন, সেখান থেকে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেওয়া হবে, অথবা আগে থেকেই প্রিন্ট করা থাকবে, সেক্ষেত্রে এখানে লেখার দরকার নেই। পরবর্তী রয়েছে আধার কার্ড নাম্বার, অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে যে আবেদন করবে তার আধার কার্ড নাম্বার এখানে অবশ্যই লিখে দেবেন। আধার কার্ড নাম্বার লেখার পর বেনিফিশিয়ারি নেম, এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের মার্কশিটে আপনার নাম কি রয়েছে, কোন স্পেলিংয়ে রয়েছে, সেই নামটাই কিন্তু লিখতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনারা নাম লিখবেন, তারপরে আপনারা পদবি লিখবেন, সম্পূর্ণ ইংরেজিতে বড় হাতের লিখবেন। পরবর্তী রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বার দেবেন, অন্য কোনো মোবাইল নাম্বার দেবেন না। পরবর্তী ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী রয়েছে জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে টিক করতে হবে। তো জেন্ডারের জায়গায় আপনি পেয়ে যাবেন মেল, ফিমেল এবং আদার্স। যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেলের ওপর টিক করবেন, যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের ওপর টিক করবেন। টিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এবার কিন্তু আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে, যেখানে প্রথমে পেয়ে যাবেন জন্মের তারিখ, জন্মের তারিখ কত সেই তারিখ আপনি লিখবেন। জন্ম মাস কোনটা রয়েছে সেই জন্ম মাস আপনি লিখবেন। পরবর্তী জন্ম বছর কোনটা রয়েছে সেই জন্ম বছর আপনি এখানে লিখবেন, যেমন 02121993। সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর আপনারা লিখবেন। লেখার পর 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত, এবার 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়স আপনি এখানে লিখবেন। হতে পারে 30, হতে পারে 26, 21, 22, 23। সেক্ষেত্রে আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম। তো এখানে কিন্তু সম্পূর্ণ বড় হাতের ইংরেজিতে আপনারা বাবার নাম লিখবেন। নাম লেখার পর বাবার পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম। প্রথমে আপনারা মায়ের নাম লিখবেন এবং মায়ের পদবি লিখবেন। তো মায়ের নাম এবং পদবি লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম। তো এখানে আপনি স্বামীর নাম অথবা স্ত্রীর নাম দেবেন। সেক্ষেত্রে প্রথমেই আপনার নাম লিখবেন, তারপরে পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির।
যদি আপনি এসসি এসটি ওবিসি হন সেক্ষেত্রে কিন্তু আপনার এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট রয়েছে তার কিন্তু এখানে নাম্বার লিখতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বার আপনাকে লিখতে হবে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বার লেখার কোনো রকম প্রয়োজন নেই। তো সার্টিফিকেট নাম্বার লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিডের উপর টিক করবেন। যদি আপনি বিধবা বা বিপত্নিক হয়ে থাকেন সেক্ষেত্রে উইডোর অপশনে ক্লিক করবেন। যদি আপনি ম্যারিড অর্থাৎ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিতের উপর টিক করবেন। যদি আপনি সেপারেট অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে সেপারেটের উপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন হাউস নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম রয়েছে সেখানে কিন্তু বাড়ির নাম্বার আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে বাড়ির নাম্বার এখানে লিখে দেবেন। বাড়ির নাম্বার লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন, সিটি অর্থাৎ আপনার গ্রামের নাম অথবা শহরের নাম এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস, আপনার ডাকঘর কোনটা সেই ডাকঘরের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার। যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, অথবা যদি আপনি পৌরসভার এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনার ব্লকের নাম কি রয়েছে বা মিউনিসিপ্যালিটির নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানার নাম কি সেই থানার নাম এখানে লিখতে হবে, বা থানা কোথায় সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কোনটা, জেলার নাম লিখবেন এখানে। জেলার নাম লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার আপনি এখানে লিখবেন। লেখার পর রাজ্য, এখানে কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের প্রকল্প সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তো এর পরবর্তী পেয়ে যাবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এবার কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে যে রোল নাম্বার রয়েছে সেই রোল আপনাকে লিখতে হবে। মাধ্যমিক সার্টিফিকেট নেবেন, সেখানে আপনার রোল নাম্বার লেখা থাকবে, সেই রোল লিখবেন। লেখার পর নাম্বার কত রয়েছে সেই নাম্বার লিখবেন এবং ইয়ার অর্থাৎ কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা এখানে লিখতে হবে, ঠিক আছে। যদি মাধ্যমিকের থেকে বেশি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের নাম্বার আপনি দিতে পারেন, তবে মাধ্যমিক পাস করতেই হবে। সেক্ষেত্রে আপনারা এখানে মাধ্যমিকের রোল নাম্বার এবং কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি লিখবেন। লেখার পর বোর্ড কোনটা ছিল, WBBSC বা CBSC বা ICSC, ঠিক আছে। তো এখান থেকে কোন বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটাকে সিলেক্ট করবেন বা টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন বর্তমান পেশা। তো যেহেতু এটা বেকারদের জন্য সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পেশায় যুক্ত থাকলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন অর্থাৎ ফাঁকা রাখতে পারেন বা নীল লিখতে পারেন, NILL লিখতে পারেন, ঠিক আছে। পরবর্তী পেশা লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আধার লিঙ্কে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার প্রথমে পেয়ে যাবেন ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনি লিখবেন। ব্যাংকের নাম লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের ব্রাঞ্চ অর্থাৎ শাখা কোনটা, ব্যাংকের শাখার নাম এখানে লিখতে হবে। ব্যাংকের শাখার নাম লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার কিন্তু আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের IFSC কোড নাম্বার। তো ব্যাংকের IFSC কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা আপনারা ব্যাংকের চেকবুকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের IFSC কোড নাম্বার এখানে লিখে দেবেন। তো ব্যাংকের ডিটেলস দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাচ্ছেন অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনো প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন স্কলারশিপ ছাড়া সেক্ষেত্রে আপনি হ্যাঁ অথবা না করবেন। যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। পরবর্তী যদি পান বিস্তারিত বিবরণ দিন, অর্থাৎ যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে কিন্তু এখানে বিস্তারিত বিবরণ দিতে হবে যে আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন বা কোন প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন। এইবার পরবর্তী অপশন চলে আসছে সংযুক্ত নথিপত্রের তালিকা বা স্বপ্রত্যয়িত প্রতিলিপি। এবার কিন্তু এখানে যে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলি আপনাকে দিতে হবে। সেটা হলো জেরক্স কপির উপরে
আপনাকে সই করে এই কপিগুলি দিতে হবে। তার জন্য কিন্তু এখানে টিক করতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনি দেবেন তার পাশে কিন্তু টিক করতে হবে। ডকুমেন্টের প্রথমে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেক্ষেত্রে আপনি এখানে মাধ্যমিক সার্টিফিকেট দেবেন বা অ্যাডমিট কার্ড দেবেন, এখানে টিক করবেন। টিক করার পর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার মার্কশিট আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি কিন্তু লাগবে, সেক্ষেত্রে এখানে আপনাকে টিক করতে হবে। পরবর্তী কপি অফ ভোটার কার্ড, তো ভোটার কার্ডও কিন্তু লাগছে এই জায়গায়, সেক্ষেত্রে ভোটার কার্ডের কপির কিন্তু প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে, অথবা ক্যান্সেল চেকের জেরক্স আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে এখানে টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি আপনার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে টিক করার দরকার নেই। তো এখানে যে কটা ডকুমেন্ট বললাম প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু জেরক্স করতে হবে এবং জেরক্সের নিচে কিন্তু নিজের সই করতে হবে, অর্থাৎ যার সার্টিফিকেট তার কিন্তু সই করতে হবে বা যার ডকুমেন্ট তার কিন্তু সই করতে হবে এবং সেই সই করেই কিন্তু এই ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ স্বঘোষণাপত্র, যেখানে স্বঘোষণাপত্রে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। তো গাইডলাইন দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু যিনি আবেদন করছেন যুবসাথী প্রকল্পের জন্য তার এখানে সই করতে হবে। সই করার পর এখানে পেয়ে যাবেন ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি ফর্ম জমা করবেন সেই ডেটটা এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ এই জায়গাটুকু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, যেখানে আপনি ফর্ম জমা করবেন সেখান থেকে কিন্তু এইটুকু জায়গা ছিঁড়ে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখালাম, পাশাপাশি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটাও আপনাদের দেখালাম। ডকুমেন্টের মধ্যে প্রথমে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পরবর্তী মাধ্যমিকের মার্কশিট, পরবর্তী আধার কার্ডের জেরক্স কপি, পরবর্তী ভোটার কার্ড, পরবর্তী আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, অর্থাৎ পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা বাতিল চেক দিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে এই ফর্মটি ফিল আপ করে আপনারা স্থানীয় যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে এই ফর্ম জমা করবেন, যুবসাথী প্রকল্পের ফর্ম। এইবার জানিয়ে রাখি এই ফর্ম আপনারা কোথায় পাবেন। তো এই ফর্ম কিন্তু আপনারা যে ক্যাম্প বসবে আপনাদের এলাকায় সেই ক্যাম্পের মাধ্যমে পেয়ে যাবেন, অথবা একটি ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি, সেই ওয়েবসাইটেও কিন্তু এই ফর্মটি প্রকাশ করা হবে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। তো কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটিকে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদিও এই যে ওয়েবসাইট এটাকে নতুনভাবে তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে আরও একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ওয়েবসাইট আপনারা চলে আসবেন এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। যদিও এখনো পর্যন্ত অনলাইনে এই ফর্মটি আপলোড করা হয়নি, আশা করা যায় কালকের মধ্যেই এই ফর্মটি কিন্তু অনলাইনে আপলোড হয়ে যাবে। ওয়েবসাইটে আসলেই পেয়ে যাবেন ইউথ অ্যান্ড সার্ভিস, এই ইউথ অ্যান্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর পেয়ে যাবেন নিউজ অ্যান্ড ইভেন্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু যাবতীয় এখানে ফর্মের যে অপশন, এই যে ফর্মের অপশন রয়েছে এই ফর্মের অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, ফর্ম জমা দেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, পাশাপাশি ক্যাম্প কবে থেকে কোথায় শুরু হবে, অর্থাৎ আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে এই লিস্ট যখনই অনলাইন প্রকাশিত হবে বা সেই লিস্ট যখনই আমরা পাবো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনার এলাকায় কোথায় কত তারিখে এই যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে। 15 তারিখ থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আপনাদের এই ফর্ম জমা করতে হবে। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।